নমস্কার, আমি শিলাজিৎ, আর আপনারা শুনছেন কল্প লোকের গল্প। আজকের গল্প রাজর্ষি মুখার্জির কলমে কালী দাদুর গপ্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। আপনারা শুনছেন কল্প লোকের গল্প। তাহলে চলুন ডুব দিই কল্পনার সাগরে। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাত তখন ৮টা। কালী দাদুর কাছে গল্প শুনতে আবদার করল অমিত এবং তার বন্ধুরা। কালী দাদু একসময় স্কুল ইন্সপেক্টর ছিলেন। রিটায়ারমেন্টের পর উনি ছাত্রছাত্রীদের পড়ান। ১০ম শ্রেণী থেকে কলেজ পর্যন্ত উনি বাংলা পড়ান। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাড়ি ফেরা এখন সম্ভব না। তাই অমিত বলল, স্যার, আপনার জীবনে তো প্রচুর অলৌকিক অভিজ্ঞতা রয়েছে। আমরা এর আগেও শুনেছি আপনার নানান রকম অভিজ্ঞতার গল্প। আজকের মতো পড়া তো হয়ে গেছে। যদি আপনার জীবনের কোনো ভয়ঙ্কর কাহিনী শোনান, তাহলে এই বৃষ্টির সন্ধ্যাটা জমে যাবে। বাকিরা সবাই সহমত পোষণ করল, আর কালী দাদু বলা শুরু করলেন। ভয় কি জিনিস জানো? সেদিনের কথা মনে করলেই সারা শরীর এখনো শিহরণ দেয়। জীবন যেন রহস্যতে আবদ্ধ। এই বিশ্বাস অবিশ্বাস বড্ড বিচিত্র জিনিস। যার সাথে রহস্যময় ঘটনা ঘটে তারাই একমাত্র বোঝে জীবন কতটা ভয়ঙ্কর। সেবারে আমার ইন্সপেকশনের ডিউটি ছিল ডায়মন্ড হারবার যেতে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে দিগম্বরপুর নামে একটা গ্রামের স্কুলে। পরের দিন সকাল 10টা থেকে স্কুলে ইন্সপেকশনের ডিউটি। তাই আগের দিন সন্ধে 6:45 শিয়ালদাহ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরলাম। দক্ষিণ দুর্গাপুর পৌঁছলাম আমরা সন্ধে 7:30 নাগাদ। আমরা বলতে আমি আর আমার বন্ধু অরুণ। দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে দিগম্বরপুর গ্রাম। সেখানকার স্কুলে ইন্সপেকশন ডিউটি আমাদের পরের দিন সকাল 10টাতে। স্টেশনে পৌঁছে আমরা চা আর বিস্কুট খেলাম। খেতে খেতে চাওয়ালা জিজ্ঞেস করলেন, কদ্দূর থেকে আইসেন? আমরা দমদম থেকে আসছি। তা এখানে কোথায় এসেন? কালকে দিগম্বরপুর স্কুলের ইন্সপেকশন ডিউটি আছে, তাই আজ এসেছি এখানে। তা সন্ধ্যাতে এলেন কেন? কাল সকালেই তো আসতে পারতেন। রাতে দিগম্বরপুর একদম ভালো জায়গা না। কত কি অলৌকিক ঘটনা ঘটে, তার হিসাব নাই। ধুর, ওসব অলৌকিক ঘটনা কিছু হয় না। আমাদের কাজ ছেড়ে ঘুমোতে অনেক রাত হয়। সকালে ঘুম থেকে উঠে আসতে পারবো না, তাই এখন এলাম আমরা। আপনারা শহুরে মানুষ, এসবে কেনই বা বিশ্বাস করবেন? কালীবাবু, এবার চলুন, আমাদের তো থাকার একটা জায়গা দেখতে হবে। হ্যাঁ, চলুন। চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা একটা রিক্সা দেখলাম। দিগম্বরপুর যাওয়ার কথা বলতে রিক্সাওয়ালা বললেন, না না, ওখানে যাব না এই রাতে। এই বলে সে আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। এবার কি হবে? একটা অচেনা জায়গায় এসেছি। আপনাকে বললাম থাকার ব্যবস্থা আছে তো, আপনি কোনো গুরুত্বই দিলেন না। এখন বুঝুন। কিছুক্ষণ পর
আবার এক রিক্সাওয়ালাকে ডাকলাম। ও ভাই, যাবেন দিগম্বরপুর? এত রাতে যাব, ভাড়া কিন্তু বেশি লাগবে। সে নাও, অসুবিধে নেই। অরুণবাবু, আসুন আমরা রিক্সায় উঠি। আচ্ছা, এখানে কোনো থাকার জায়গা হবে? দেখুন, এখানে তো শহরের মতো হোটেল নেই থাকার। একটু ধৈর্য ধরুন, দেখছি। এই বলে রিক্সাওয়ালা নিয়ে চলল এক জঙ্গলের মধ্যে দিয়ে। এ কি ভাই, এই জঙ্গলের মধ্যে দিয়ে কেন নিয়ে যাচ্ছ? আপনি তো বললেন দিগম্বরপুর যাবেন। এই রাস্তায় তো দিগম্বরপুর। এই রাতে জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া ভয়ঙ্কর বটে। রাস্তাতে কত বিপদই আসতে পারে। এই জন্যেই এখানে কেউ রাতে আসতে চায় না। আমি আসলাম সাহস করে। কাছে পুরনো জমিদার বাড়ি আছে, ওখানে আজকের রাতটা আপনারা বিশ্রাম নিন। কাল আপনাদের জন্য অন্য ব্যবস্থা করছি। পুরনো জমিদার বাড়ি, ওখানে কোনো বিপদ হবে না তো? আপনি থামুন তো, খালি ভয় পান। এরপর আর কেউ কোনো কথা বলল না। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে খেয়াল করলাম, হঠাৎ যেন চারদিকে গুমোট ভাব, একটা দমবন্ধ করা পরিবেশ। মনে হতে লাগলো পৃথিবী যেন নিস্তব্ধ। জীবন্ত প্রাণ বলতে শুধু আমরা তিনজন। বললাম, এই জায়গাটা এমন দমবন্ধ কেন? কথা শেষ হতে না হতেই এক ঠান্ডা নিঃশ্বাস যেন আমার ঘাড়ের কাছে এসে পড়ল। আমি চমকে গেলাম। আমি এসবে বিশ্বাস করিনি কোনো দিন, কিন্তু যা হচ্ছে এখন এসব কি করে অবিশ্বাস করি? অরুণবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই জায়গাটায় কেমন অস্বস্তি লাগছে না? হ্যাঁ, কেমন যেন দম বন্ধ করা পরিবেশ। কথা বলতে বলতে আমরা পৌঁছলাম জমিদার বাড়িতে। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলাম আর জিজ্ঞাসা করলাম, এখান থেকে দিগম্বরপুর হাই স্কুলটা কত দূর? বেশি দূর না, এখান থেকে এই 10 মিনিট লাগবে। কাল সকালে 9টা নাগাদ এসো তো, আমরা যাব। সকালে আসতে পারবো না, সকালে অনেক কাজ থাকে। তাছাড়া আমি অনেক দূর থেকে আসি, ভাড়ার রিক্সা চালাই। দিনের বেলা আমার পক্ষে আসা সম্ভব হবে না। কথাটা শুনে কেমন খটকা লাগলো। যতই ভাড়ার রিক্সা চালাক, দিনের বেলা রিক্সা চালানো সম্ভব নয় কেন? এর মধ্যে অরুণবাবু বললেন, তাহলে আমরা কাল স্কুল কিভাবে যাব? লোকটা জমিদার বাড়ি থেকে দক্ষিণ দিকে এক রাস্তা দেখিয়ে বলল, এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই রিক্সা স্ট্যান্ড পাবেন। ওখান থেকে রিক্সা ধরে চলে যাবেন স্কুলে। তা ওই রাস্তা দিয়ে নিয়ে এলেন না কেন? ওই রাস্তা রাতের বেলা আরো বিপজ্জনক বাবু। কি বিপদ? বলতে পারবো না আমি। জিজ্ঞাসা করবেন না দয়া করে। আশ্চর্য, যাই জিজ্ঞাসা করি তাই এড়িয়ে যাচ্ছে এই রিক্সাওয়ালা। কথা না বাড়িয়ে বললাম, থাক না অরুণবাবু, এত জেনে কি করবেন? এই বলে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় দিলাম। জায়গাটা কেমন যেন নিস্তব্ধ। আমরা ছাড়া এখানে চারিদিকে খুব একটা প্রাণের অস্তিত্ব নেই। ভয় পাবেন না, শুধু তো আজকের রাতটাই। বললাম তো ভয় নেই, কিন্তু আমার মনেও এক গভীর আশঙ্কা বাসা বাঁধতে শুরু করলো। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে 3 বার প্রণাম করলাম কপালে হাত ঠেকিয়ে। হঠাৎ নজর পড়ল জমিদার বাড়ির উত্তর পশ্চিম সীমান্তে একটা কালী মন্দির। হাত জোর করে নমস্কার করে বললাম, মা, আমাদের রক্ষা করো বিপদ থেকে। ধীরে ধীরে আমরা জমিদার বাড়িতে ঢুকলাম। বাড়ি ঢুকতেই দেখতে পেলাম এক বৃদ্ধাকে। আমাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, কে কে যায় এখানে? আশ্চর্য হয়ে গেলাম। এই নির্জন জায়গাতে
পুরনো জমিদার বাড়ি, এখানে কেউ কি করে থাকতে পারে? প্রশ্নটা মনে থেকেই গেল। বৃদ্ধা বললেন, কি ভাবছো আমি এখানে কে? আমি এই বাড়ি পাহারা দিই 100 বছর ধরে। কথাটা শুনে চমকে গেলাম। 100 বছর ধরে একটা মানুষ বেঁচে থাকতে পারে নাকি? আর যদি পারেও, তবুও তো এনার বয়স মনে হয় 70-এর বেশি হবে না। 30 বছর বয়স কম লাগছে কি করে? আশ্চর্য ব্যাপার। কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলাম, এখানে থাকার ব্যবস্থা হবে? অনেক দূর থেকে আসছি আমরা। ওরে ওরে, একটা লোক এসে হাজির হলো কিছুক্ষণের মধ্যে। এদেরকে অতিথিশালাতে নিয়ে যা বাবা, এনারা বিশ্রাম করবেন। কিছু যেন বুঝতে পারছি না। এই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে এত কিছু আদৌ সম্ভব? আমাকে চিন্তিত দেখে অরুণবাবু জিজ্ঞাসা করলেন, কি ভাবছেন এত? ভাবছি এই পুরনো জমিদার বাড়িতে এত কিছু কি করে সম্ভব? এই বৃদ্ধা 100 বছর ধরে এখানে কি করছে? আর আর বয়সে তো তেমন ছাপ নেই। কেমন অদ্ভুত না অরুণবাবু? হ্যাঁ, সে তো বটেই। কি আশ্চর্য! আমরা কোনো বিপদে পড়ছি না তো? জানি না কি আছে ললাটে। এই বলে প্রণাম ঠুকলাম নিজের কপালে। কথা বলতে বলতে হাজির হলাম অতিথিশালাতে। অতিথিশালায় প্রবেশ করতেই সামনে এক ক্যানভাস দেখতে পেলাম। সেখানে একজনের ছবি দেখলাম। ছবিটি হাতে আঁকা। আশ্চর্য সেই শিল্পীর হাতে আঁকা। মনে হবে একদম যেন সত্যিকারের মানুষ। এরপর মাথার উপর ঝাড়বাতিটা নজরে পড়ল। কি অপূর্ব কারুকার্য দিয়ে সাজানো! তাতে হিরে, মানিক, আরও দেশ বিদেশের নানান মূল্যবান পাথর দিয়ে সাজানো। দেওয়ালে প্রতিটা জায়গাতে খোদাই করা নানা রকম গ্রিক সভ্যতার কারুকার্য। ক্যানভাসটা দেখে জিজ্ঞাসা করলাম, ইনি কে? ইনি হলেন এখানকার শেষ জমিদার রাজেন্দ্র নারায়ণ। ছবিটা যিনি এঁকেছেন দুর্দান্ত এঁকেছেন। আচ্ছা, ইনি শেষ জমিদার কেন? এনার কোনো উত্তরাধিকারী নেই? ছিলেন, কিন্তু উনি জমিদার বাবুর সাথে সব সম্পর্ক ত্যাগ করেছেন। কেন? সে অনেক কথা। এত কথা জেনে কি করবেন? বেশি কৌতূহল ভালো না। আচ্ছা, এই বৃদ্ধাকে বলছেন 100 বছর ধরে এখানে আছেন, অথচ ওনাকে দেখে তো 70-এর বেশি মনেই হয় না। উনি আমার মা। হ্যাঁ, উনি 100 বছর ধরে আছেন এখানে। এখন 100 বছর মনে না হলে কি আর করতে পারি। আপনারা বিশ্রাম করুন, কোনো প্রয়োজন হলে জানাবেন। ওই দেখুন একটা ঘন্টা আছে, ওটা বাজালেই আমি চলে আসব। আচ্ছা। এই বলে আমরা সেই অতিথিশালাতে গেলাম বিশ্রাম করার জন্য। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন 9টা বাজে। সারা দিনের ক্লান্তি যেন গ্রাস করলো আমাদের শরীর। আমি আর অরুণবাবু ঘুমিয়ে পড়লাম। ঘুম একটু গাঢ় হতেই শুনতে পেলাম কতগুলো মানুষের তীব্র আর্তনাদ। কে যেন চাবুক দিয়ে এদের নির্মমভাবে অত্যাচার করছে। সঙ্গে বন্দুকের আওয়াজ পাচ্ছি। যেন স্বপ্নের মধ্যে দিয়ে সেই শব্দের উৎস সন্ধানে যাচ্ছি। শব্দ অনুসরণ করে যেখানে পৌঁছলাম, দেখতে পেলাম একদল মানুষ নিচু হয়ে বসে আছে। তাদেরকে অপরাধী বলা হচ্ছে আর তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। ছেলে মেয়ে কেউ বাকি নেই। আমি চিৎকার করে বলতে গেলাম,
কিন্তু যা দেখলাম তাদের হৃৎপিণ্ড যেন ঠিকরে বাইরে বেরোতে চাইল। দেখলাম একদল লোক একটা লোককে নিয়ে এসেছে। মুখ দেখতে পেলাম না, তবে শুনতে পাচ্ছি তাদের কথা। আমি রাজেন্দ্র নারায়ণ, আমার কথাই শেষ কথা। কোন সাহসে এই নিচু জাতের মেয়ে আমার পুত্রের দিকে হাত বাড়ায়? জমিদার পুত্র সে, জমিদারি রক্ত বইছে তার মধ্যে। এই নিচু জাতের মেয়ের সাথে মিশিয়ে তাকে দূষিত করব না। কোন সাহসে তোর মেয়ে আমার পুত্রের দিকে হাত বাড়ায়? বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া। আজ তোকে বলি দেব মায়ের চরণে। এই বলে তরোয়ালের এক কোপে শিরশ্ছেদ করলো লোকটা। তারপর স্বপ্নটা ভেঙে গেল। তড়িঘড়ি উঠে পড়লাম, অরুণবাবুকে ডাকলাম। আমার ঘড়ির দিকে তাকালাম, দেখি তখনও রাত 9টা বাজে। এটা কি করে সম্ভব? অরুণবাবু আমার ডাক শুনে উঠলেন। বলছি, সময় কত হলো একটু বলুন তো, আমার ঘড়িটা মনে হয় বন্ধ হয়ে গেছে। অরুণবাবু ঘড়িটা দেখে আমার দিকে এক ভয়ার্ত দৃষ্টিতে তাকালেন। আমি আর কথা বাড়ালাম না। হয় দুজনের ঘড়ি একসাথে বন্ধ হয়ে গেছে, না হয় সময় থমকে গেছে এখানে। যদি পরের ধারণাটা সত্যি হয়, তাহলে এক অজানা বিপদ আমাদের তাড়া করছে। কিছুক্ষণ পর আবার হাজির হলো হরি। সে এসে দরজা ধাক্কা দিতে দরজা খুলে দিলেন অরুণবাবু। আপনাদের রাতের সামান্য আহারের ব্যবস্থা করেছি, আসুন আপনারা। অবাক হয়ে গেলাম, এই নির্জন জায়গাতে খাবার কি করে পাচ্ছি? অবশ্য আশ্চর্য তো তখন থেকেই হয়েছি যখন বুঝতে পারলাম সময় এখানে থমকে আছে। বিপদের আশঙ্কা রয়েছে, সরাসরি বলতে পারলাম না। কথা না বাড়িয়ে বললাম, আমাদের কাছে খাবার আছে। তা কি করে হয়? আপনারা অতিথি, আপনাদের জন্য সামান্য আয়োজন করা হয়েছে, আসুন আপনারা। কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এমন ভয়ানক স্বপ্ন কেনই বা দেখলাম? ভাবলাম কথাটা একবার অরুণবাবুকে বলি। পরক্ষণেই ভাবলাম উনি তো আমাকে সাহসী বলেই জানেন, তাই প্রশ্নটা আর করলাম না। আবার কানে এলো সেই তীব্র আর্তনাদ যা আমি স্বপ্নে শুনেছিলাম। যেন অকথ্য অত্যাচার চলছে কতগুলো অসহায় মানুষের উপর, আর তার সাথে শুনতে পাচ্ছি হাহাকার। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম অরুণবাবুকে, আপনি কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমিও ভাবছিলাম আপনাকে বলবো। কি হচ্ছে বলুন তো এসব? হরি, কোন আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওই আওয়াজে কান দেবেন না। জমিদার মশাই খুব রাগী, ওনার হাতেই আইন। কোনো গ্রামবাসীর থেকে কর না পেলে উনি তাকে ডেকে নিয়ে এসে অকথ্য অত্যাচার করেন। এসব দেখেও তুমি এখানে রয়েছো? কি করব বাবু, আমার তো আর যাওয়ার জায়গা নেই। কথা শেষ হতে না হতেই অনুভব করলাম একটা ঠান্ডা নিঃশ্বাস, তারপরেই মাটিতে চাবুক পড়ার শব্দ। হরি সেখান থেকে দৌড়ে হাজির হলো জমিদার মশাইয়ের সামনে, আর দেখি নত জানু হয়ে ক্ষমা চাইতে লাগলো। কি হলো চোখের নিমেষে কিচ্ছু বুঝতে পারলাম না। দেখলাম অনুরোধ কোনো কাজেই এলো না। জমিদার মশাই তরোয়াল বের করে শিরশ্ছেদ করলেন হরির। দেখলাম হরির মুন্ডহীন দেহ ছটফট করতে করতে নিথর হয়ে গেল, আর সাথে শুনতে পেলাম একজন মহিলা তীব্র ধিক্কার সমেত জমিদারকে কটাক্ষ করে কি যেন বলছে। এটা তো সেই ঘটনার পুনরাবৃত্তি যা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি স্বপ্নের ঘোরে না বাস্তবে রয়েছি, যেখানে সময় থেমে আছে, চারিদিক যেন নিস্তব্ধ। আমার কাছে এর কোনো যুক্তি নেই।
অদ্ভুত সব ঘটনা ঘটছে আমাদের সাথে। চোখের নিমেষে কানে এলো কতকগুলো হাড়ের ঠোকাঠুকির শব্দ। চমকে পিছন ফিরতেই দেখি অনেকগুলো মুন্ডুহীন দেহ আমাদের দিকেই আসছে। আমরা প্রাণপণে পালাতে লাগলাম, কিন্তু ওদের গতিবিধি যেন ধীর স্থির। আমরা যত পালানোর চেষ্টা করছি তত যেন ওদের কাছাকাছি এসে যাচ্ছি। এটা কি করে হচ্ছে জানি না। অভিশপ্তময় সময় যেন নেমে এসেছে আমাদের জীবনের এই অধ্যায়তে। কোনো কিছু না ভেবে আমরা পালাতে লাগলাম। যত পালাচ্ছি তত যেন বিস্তৃত হচ্ছে জমিদারের বাড়ি। পালাতে পালাতে হঠাৎ একটা বড় আয়না এক নজর দেখতে পেলাম। এ কি, আমি কি দেখছি? আমাদের যারা তাড়া করেছে তাদের প্রতিবিম্ব নেই, আর আমাদের মাথা নেই। ভয়েতে শির দাঁড়াতে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এদিকে জমিদার বাড়ির দরজা বন্ধ, কোনোভাবেই জমিদার বাড়ি থেকে বেরোনো সম্ভব না। কি করি এখন? নিজেদেরকে আত্মগোপন করার চেষ্টা করলাম, কিন্তু আত্মরক্ষা হলো না আমাদের। ওরা দেখে নিয়েছে আর আমাদের দিকেই আসছে। আমাদের শরীরের আর শক্তি নেই, সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। কিন্তু আশ্চর্য হয়ে দেখতে লাগলাম ওরা চেষ্টা করেও আমাদের ধারে কাছে আসতে পারছে না। ওদের সমস্ত চেষ্টা বিফল হচ্ছে। ওরা কারা? ওরা কি এই জগতের নাকি অপার্থিব? ওদের সমস্ত চেষ্টা বিফল হতে লাগলো। কোনো এক অদৃশ্য শক্তি আমাদের সেই যাত্রা রক্ষা করেছে। কি সেই শক্তি? চারিদিকে খেয়াল করে দেখলাম, কিছু বুঝতে পারলাম না। শরীর খুব ক্লান্ত লাগছিল। আমরা বাকি রাতটা সেখানেই ঘুমিয়ে পড়লাম। রাত শেষে ভোর হলো, কিন্তু ভোরবেলা আমরা কেউ উঠতে পারলাম না। সারা শরীরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আমাদের। সেদিন স্কুলে যাওয়া হলো না। একটু সুস্থ বোধ করতেই বললাম, আর এখানে নয়, আমরা এখান থেকে চলে যাই। আমি একদম যেতে পারছি না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর এসেছে মনে হয়। আমি অরুণবাবুর কপালে হাত দিয়ে দেখলাম গা একদম জ্বরে পুড়ে যাচ্ছে। কি করি এখন? ডাক্তার কোথায় পাবো? একটা প্যারাসিটামল দিয়ে বললাম, আপনি এটা খেয়ে নিন, দেখুন কি হয়। অরুণবাবু কোনো কথা না বলে ট্যাবলেটটা খেলেন। খেতেই কিছুক্ষণের মধ্যে বমি করে সব ওষুধ বের করে দিলেন। বুঝলাম ডাক্তার দেখানো ছাড়া উপায় নেই। কিন্তু ডাক্তার কোথায় পাবো? এই জায়গাটা এমনই যে এখানে সূর্যের আলো ঠিকমতো আসে না। আমারও শরীর খুব খারাপ, কিন্তু এক অদ্ভুত মানসিক শক্তি আমার মধ্যে অনুভব করলাম। হয়তো মায়ের কৃপা হবে। আমি মাকে নমস্কার করলাম। তারপর অরুণবাবুকে বললাম, আপনি একটু কষ্ট করে আমার সাথে আসুন, ডাক্তারের খোঁজ করতে হবে। এই বলে গতকাল রাতে রিক্সাওয়ালার দেখানো পথে আমরা এগিয়ে চললাম। যেতে যেতে যা দেখলাম তাতে আমার হাড় হিম হয়ে গেল। দেখলাম জঙ্গলের যে সুড়িপথ ধরে রাস্তা দেখিয়েছিলেন ওই রিক্সাওয়ালা, বেশ কিছুটা যেতেই সেখানে কতগুলো কঙ্কাল পড়ে রয়েছে মানুষের, আর তার পাশে রয়েছে শ্মশান। ভাবলাম এই জন্যই কি আসতে চাইছিল না ওই রিক্সাওয়ালা ওখান দিয়ে। অবশেষে মনে সাহস আর শক্তি সঞ্চয় করে আমরা একটা রাস্তাতে উঠলাম।
সেখানে একটা রিক্সা দেখতে পেয়ে বললাম, ভাই, আমাদের ডাক্তারখানা নিয়ে চলুন তো। এই বলে আমরা রিক্সাতে উঠলাম আর বললাম, এখানে কোনো থাকার ব্যবস্থা আছে? আসেন দেখছি। এই বলে রিক্সা চলতে থাকলো। সারা রাস্তা আর কোনো কথা হলো না। আমরা পৌঁছলাম ডাক্তারখানাতে। ডাক্তারবাবু আমাদের পরীক্ষা করে বললেন, আপনাদের অবস্থা খুব খারাপ, চিকিৎসা না হলে আপনাদের অনেক বড় বিপদ হতে পারত। যাই হোক, আমি ওষুধ লিখে দিচ্ছি। এই বলে উনি ওষুধ লিখে দিলেন আর খাওয়ার নিয়ম বলে দিলেন। আমরা ডাক্তারখানা থেকে বেরিয়ে গেলাম। রিক্সাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলাম। সেই রিক্সাতে উঠে পড়লাম। কথা মতো রিক্সাওয়ালা আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিলেন। বেশ ঝলমলে জায়গা, বাঁধানো পুকুর, চারদিক সবুজ, যেন প্রকৃতি সেজে রয়েছে তার সমহিমায়। আমরা রিক্সাওয়ালার দেখানো ঘরটাতে বিশ্রাম করতে লাগলাম। রিক্সাওয়ালা এক যুবককে দেখিয়ে বললেন, যদি কোনো প্রয়োজন হয় একে বলবেন, এর নাম নেপাল। আমরা ঘরে বিশ্রাম নিচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন দুপুর 12টা। নেপালকে জিজ্ঞাসা করলাম, এখানে তুমি একা থাকো? হ্যাঁ। আর তোমার বাড়ির লোক? কেউ নেই আমার। কেন? এখানে কি করো? আমার ছোটোখাটো মাছের ব্যবসা আছে, ওই দিয়ে টুকটাক চলে যায়। আর এই তপন কাকু আছেন, যিনি আপনাদের নিয়ে এলেন, এখানে ওনার দৌলতে কোনো লোক এলে তারা আমার সেবাতে সন্তুষ্ট হয়ে যা দেয় তাতে বেশ কেটে যায় দিন। আচ্ছা, তা বেশ, কিন্তু সব ছেড়ে এখানে কিভাবে আছো? কথাটা এড়িয়ে গিয়ে নেপাল বলল, আপনাদের জন্য খাবার ব্যবস্থা করছি। বুঝলাম কথা বাড়িয়ে কাজ নেই। যদিও মুখে রুচি নেই, তাও খেতে হবে, না হলে ওষুধ খাওয়া যাবে না। আমরা দুপুরে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল ভাত কোনো মতে খেয়ে ওষুধ খেলাম। কিন্তু অরুণবাবুর শরীর যেন আরও খারাপ হতে লাগলো। খেয়াল করলাম অরুণবাবুর ভীষণ জ্বর। জ্বর নামার নাম নেই। অরুণবাবুকে দেখিয়ে নেপালকে বললাম, কাল থেকে এনার খুব জ্বর, জ্বর নামার নাম নেই। আর দেখছো শরীর কেমন নীল হয়ে যাচ্ছে। এ তো সাংঘাতিক ব্যাপার, দাঁড়ান জলপট্টি দিই। এই বলে নেপাল জলপট্টি দিল। ওষুধ দেওয়া হলো। ওষুধ যথারীতি বমি করলেন অরুণবাবু। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আমার মনে হয় এই জ্বর কোনো ডাক্তার সারাতে পারবে না। এই জ্বর আমি জানি, এটা সাধারণ জ্বর নয়। আমার মনে পড়ে আজ থেকে 1 মাস আগে একটা ছেলের ঠিক এমনই জ্বর হয়। কোনো ওষুধ, কোনো ডাক্তার কাজে এলো না। শেষে আমার এক চেনা কাকার কাছে নিয়ে যাই। উনি একজন তান্ত্রিকের সন্ধান দিয়ে বলেছিলেন, এই জ্বর এমনি সারবে না। যা লক্ষণ দেখছি, পিশাচ ভর করে সমস্ত শরীর নষ্ট করে দিচ্ছে। বেঁচে থাকলে বারবার মৃত্যু চাইবে। আমার ক্ষমতা সীমিত না হলে আমি এর ব্যবস্থা করতে পারতাম। এই বলে নিয়ে গেছিল এক তান্ত্রিকের কাছে। সেখানে গিয়ে তান্ত্রিকের কথায় বুঝলুম ছেলেটা ভুল করে দিগম্বরপুরে জমিদার বাড়িতে রাত কাটিয়েছিলেন। তারপর থেকেই এই অবস্থা। অবশেষে তাকে আর বাঁচানো যায়নি। তাই জমিদার বাড়ির অভিশাপ এখনো মুক্ত নয়, এমন কথা বলেছিলেন সেই তান্ত্রিক। এসবে আমি একদম বিশ্বাস করি না, কিন্তু আমার বিশ্বাস অবিশ্বাসের থেকেও বড় কথা, আমার বন্ধু অরুণের প্রাণ যেতে বসেছে। দেরি না করে বললাম, আমাদেরকে সেখানে নিয়ে চলো। ঘোর বিপদ তোদের। তোদেরকে এক বিশাল অন্ধকার গ্রাস করছে। তোদের পিছনে এই ছায়া যেমন তেমন নয়,
তোদের পিশাচ গ্রাস করছে। এরপর আমার দিকে তাকিয়ে আঙুল দিয়ে বললেন, তোর মধ্যে মায়ের কৃপা রয়েছে, তাই তোর তেমন ক্ষতি হয়নি। তোর বন্ধু তোর মধ্যে থাকা মায়ের কৃপাতে হয়তো বেঁচে যাবে, তবে এই সাধনা অত্যন্ত কঠিন এবং গোপন, তাই এই সাধনা শুরু করতে হবে সূর্যাস্তের পর। তোরা মরতে কেন যে ওই জমিদার বাড়ি গেছিলিস, এই লক্ষণ সেই জমিদার বাড়ির। আজ থেকে 1 মাস আগে একজন এসেছিল, তারও এমন লক্ষণ ছিল, কিন্তু সে আর এখন বেঁচে নেই। তাহলে এখন উপায়? আজ মধ্যরাতে আমরা সেই জমিদার বাড়ি যাব। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। আমরা জমিদার বাড়িতে প্রবেশ করলাম, আর প্রবেশ করতেই সেই বৃদ্ধাকে দেখতে পেলাম। কিন্তু সেই বৃদ্ধা এই তান্ত্রিককে দেখেই বলল, তুই তুই আবার এসেছিস এখানে? এবারে তুই অশেষ হবি, তোর সাথে এরাও। আগের বারও তো এসেছিলি সেখানে, কি হলো? পারলি পারলি কিছু করতে? সঙ্গে সঙ্গে তান্ত্রিক তার মাদুলিটা ধরলেন বৃদ্ধার সামনে আর বললেন, আমি আমার সাধনার সরঞ্জাম নিয়ে যাব। আমার কাজে বাধা সৃষ্টি করিস না। আমি আমার কর্ম করতেই এখানে এসেছি। বৃদ্ধা দেখলাম আর কিছুই বলতে পারল না, আর তারপর প্রস্থান করল। তান্ত্রিক এদিক ওদিক কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এখানে সব কেমন নিস্তব্ধ, সময় এখানে থেমে গেছে, স্তম্ভন হয়েছে এখানে। একটা কথা বলতো, তোরা কোনো আয়না দেখতে পেয়েছিস? হ্যাঁ, কিন্তু সেই আয়নাতে... জানি, আর বলতে হবে না। ওই আয়না অভিশপ্ত আয়না। ওই আয়না আমি আগের বার ভাঙতে গিয়েছিলাম, কিন্তু আমার একার পক্ষে সম্ভব ছিল না। আমার সাধনাতে প্রয়োজন ছিল মায়ের আশীর্বাদ প্রাপ্ত কোনো ভক্তের। তোর বন্ধু ভালো হয়ে যাবে, তোর উপর মায়ের কৃপা আছে, আর তুই আমার সাথে আছিস। এই যাত্রাতে আমরা সফল হবার আশা রাখছি, তবে অত্যন্ত কঠিন এই সাধনা। আর অভিশাপ? জমিদার বাড়ির অভিশাপের কথা আমি জানতে পারি গ্রামবাসীদের মুখ থেকে। শুনতে পাই যারাই ওখানে যায় তারা নাকি আর ফেরে না। দিগম্বরপুর নামটা শুনলেই এখনো কেমন যেন একটা ভয়ের অনুভূতি জাগে। গ্রামটি গভীর অরণ্যের পাশে, সেখানে দিনের আলো ঠিকমতো প্রবেশ করতে চায় না। গ্রামের মানুষের মুখে মুখে একটাই কথা, দিগম্বরপুরে রাত কাটানো অত সহজ নয়। অনেক বছর আগেকার কথা। জমিদার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও কঠোর প্রকৃতির মানুষ। তার নাম ছিল রাজেন্দ্র নারায়ণ। গ্রামের মানুষের উপর তার অত্যাচার ছিল সীমাহীন।
কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করত না। তার ছিল অনেক দাস দাসী, তারা দিন রাত খেটে খেটে মরত। একদিন গ্রামের কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করল। বিদ্রোহ দমন করতে গিয়ে রাজেন্দ্র নারায়ণ নির্মমভাবে তাদের হত্যা করল। কিন্তু এক বৃদ্ধা নারী, যাকে তোরা দেখলি, সেই বৃদ্ধাকে রাজেন্দ্র নারায়ণ নৃশংসভাবে অত্যাচার করেছিল। সেই বৃদ্ধা তাকে অভিশাপ দিয়ে বলেছিল, তোর এই জমিদারি বাড়ি আর কখনো শান্তি পাবে না। তোর মৃত্যুর পরেও তোর আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়াবে, তোর কৃত্যকর্মে শাস্তি ভোগ করবে। আর এর কিছুদিন পরেই রাজেন্দ্র নারায়ণ রহস্যজনকভাবে মারা যান। কথাটা শুনেই স্নায়ু যেন ঠান্ডা হয়ে গেল। বললাম, তার মানে যাদের দেখেছি তারা সবাই মৃত? হ্যাঁ, আর তার মৃত্যুর পর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। জমিদার বাড়িতে মাঝরাতে কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি শোনা যেত। যারা এখানে রাত কাটাতে আসতো তারা আর কখনো ফিরে আসেনি। তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে ভাঙা চেহারা আর চোখে অদ্ভুত আতঙ্কের ছাপ নিয়ে। গ্রামের মানুষ ভয় পেতে শুরু করলো। কেউ আর জমিদার বাড়ির ধারে কাছে যেতে সাহস করত না। বাচ্চারা সেখানে খেলতে যেত না, বয়স্করা ওই পথে হাঁটত না। দিন যেতে যেতে জমিদার বাড়িটি এক ভয়ঙ্কর ভৌতিক স্থানে পরিণত হলো। আগের বার যখন এসেছিলাম, আমার মনে আছে, বলে একটু থেমে গেলেন। আমি অবাক হয়ে বললাম, কি হলো তারপর? এই দেখ তোদের ছায়া। এ কি, আমাদের ছায়ার মাথা কই? আর দেহগুলো এমন অস্থিসার কেন? এই জন্য বলছি, খুব সাবধান। এরপর আমরা জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই নজরে এলো বাড়ির চারপাশে অনেক পুরনো গাছপালা, জঙ্গলে ঘেরা। বাড়ির দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করতেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়ার স্পর্শ পেলাম, যেন কারো দম বন্ধ করা শীতল নিঃশ্বাস। বাড়ির বিভিন্ন কক্ষে গেলাম। প্রথমেই কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পাই, যা মনে হলো রক্ত দিয়ে লেখা। এই চিহ্নগুলো আমার চেনা, গোপন তন্ত্র সাধনার কিছু চিহ্ন। এমন সময় হঠাৎ করে এক ভীষণ চিৎকার শোনা গেল। চমকে গেলাম। আমরা একটা বড় কক্ষে বসে রইলাম। রাত গভীর হতে লাগলো। হঠাৎ করেই দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। কেউ কি বাইরে আছে? কিন্তু কেউ উত্তর দিল না। দরজা খুলে বাইরে দেখতে পেলাম সেই বৃদ্ধা নারী দাঁড়িয়ে আছে। দেখে তান্ত্রিক বললেন, তুই আবার এসেছিস? এখানে কি চাই তোর? চলে যা, তোরা চলে যা। এখানে থাকলে তোদের সর্বনাশ হবে। আমাদের সর্বনাশ হবে কিনা তুই কেন বলছিস? তুই চলে যা এখান থেকে। রাজেন্দ্র নারায়ণের আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়। তোদের ভালোর জন্যে বলছি,
তোরা এখানে নিরাপদ নোস। চলে যা, তোদের বিপদ হবে, না হলে মরবি। মনে মনে ভাবলাম, তবে কি এই বৃদ্ধাকেই সেদিন দেখেছিলাম, যিনি জমিদার বাবুকে তীব্র ধিক্কারের ভঙ্গিতে কি যেন বলছিলেন? আমি রাজেন্দ্র নারায়ণের আত্মার সাথে কথা বলতে চাই। সে আসবে, সে ঠিক আসবে, কিন্তু তার সাথে কথা বলা অত সহজ হবে না। বলেই সে বৃদ্ধা অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, আমি শুনলাম এর আগেও নাকি একজন এখানে মারা গিয়েছিলেন। সেই দিন থেকে আজ এই দিন সব রকম চেষ্টা করেও সেদিন আমার সাধনা সফল হয়নি, বাঁচাতে পারিনি তাকে। আজ আবার সেই সময়। আমি ওই প্রথমবার কোনো ভয়ানক শক্তির মুখোমুখি হয়েছিলাম, যা জয় করা আমার একার দ্বারা সম্ভব ছিল না। সেদিন বিফল হয়েছিলাম, তবে আজ নয়। আজ সবার আগে স্তম্ভন দূর করতে হবে। জমিদার বাড়ির যে জায়গাতে আমরা ক্রিয়া করছি, সেই জায়গাটা দেখেই আমার মনে হতে লাগলো এই জায়গাটা আমার চেনা। হ্যাঁ, এখানেই তো ওরা আমাদের কাছে আসতে পারছিল না। কথাটা মনে হতেই প্রশ্ন করলাম তান্ত্রিককে। আগের বার ওদের হাত থেকে পালাতে পালাতে এখানে এসেছিলাম, তারপর দেখলাম ওরা আর আমাদের কাছে আসতে পারছে না। কেন বলুন তো? তান্ত্রিক ঠোঁটের কোণায় একটা হাসি রেখে বললেন, কেন জানিস? এই জায়গাটা ঈশান কোণ। এই ঈশান কোণের দেবতা স্বয়ং মহাদেব। মহাদেবের আর এক নাম ঈশান। এই জায়গা এত সুরক্ষিত, তাও উনি সেদিন মারা গেলেন কি করে? এই জায়গাতে উনি মারা যাননি। ওই অভিশপ্ত আয়নাটাই ওনার মৃত্যুর কারণ। মনে মনে ভাবলাম, আগের বার যখন আমরা পালাচ্ছিলাম তখন এক বিশাল আকার আয়না দেখেছিলাম। সেখানে আমাদের মুন্ডহীন প্রতিবিম্ব দেখা গিয়েছিল। এটা কি সেই আয়না? অপেক্ষা করলাম সময়ের। সময় সব উত্তর দেবে। ধৈর্য ধরলাম। এবার তান্ত্রিক একটি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন বারবার। ওং হিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচন মুখং পদং স্তম্ভন জিহ্বং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় ইং ওং স্বাহা। দেখলাম আস্তে আস্তে স্তম্ভন দূর হতে থাকলো। এরপর আমরা শুরু করলাম রাজেন্দ্র নারায়ণের আত্মাকে স্মরণ করা। আমাকে তান্ত্রিক সামনে বসতে বললেন। তারপর ঝোলা থেকে একটা মাটির প্রদীপ আর একটা নরকরটি বের করলেন। প্রথমে প্রদীপে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালালেন। জ্বালাতেই দেখলাম দমকা হাওয়া সাথে সাথে প্রদীপটা নিভিয়ে দিল। আশ্চর্য হলাম, কোনো হাওয়া নেই, অথচ প্রদীপ নিভে গেল কি করে? এইভাবে 3 বার উনি প্রদীপ জ্বালানোর চেষ্টা করে বিফল হলেন। শেষে উনি বিড়বিড় করে এক মন্ত্র পড়ে আবার জ্বালালেন প্রদীপ। এইবার প্রদীপ জ্বলল, আর তার সাথে সেই মন্ত্রটা তান্ত্রিক বারবার উচ্চারণ করতে লাগলেন। ওং হিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচন মুখং পদং স্তম্ভন জিহ্বং কিলয় কিলয় বুদ্ধি বিনাশায় ইং ওং স্বাহা।
এবার উনি আমার সামনে বসে ঝোলা থেকে তিল, কুশ, শ্বেত সর্ষে, ধূপ, এলাচ, লবঙ্গ, খয়ের, আদা, পান, পট্টসূত্র, মৃগচর্ম, যজ্ঞকাঠ, পঞ্চগব্য বের করে নরকরটির সামনে রাখলেন। এবার শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়, যা আমার জীবনে দুঃস্বপ্ন না বাস্তব ছিল আজও সেটা রহস্য রয়ে গেছে। এবার উনি ক্রিয়া শুরু করলেন। উনি বিশেষ মন্ত্র জপ করতে করতে চারদিকে শ্বেত সর্ষে ছিটিয়ে সাধনাতে বসলেন। নরকরটিতে অগরু চন্দন মাখিয়ে পুজো করে তার মুখে এলাচ, লবঙ্গ, কর্পূর, খয়ের ও পান দিয়ে নরকরটিতে চন্দন মাখিয়ে দিলেন। তারপর অরুণবাবুর বাহু থেকে কোমর পর্যন্ত একটা চতুর্ভুজ যন্ত্র অঙ্কন করলেন। সেই চতুর্ভুজ যন্ত্রের চতুর্দ্বারে অষ্টদল পদ্ম অঙ্কন করে মৃগচর্ম স্থাপন করে সাধনাতে বসলেন আর বললেন, এই সাধনা অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর। আমরা অনেক রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে পারি। এখানে ডাকিনী, হাসকিনী, পিশাচ, পিশাচিনী আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে। কোনো রকম ভাবেই আমাদের বিচলিত হলে চলবে না, না হলে সাধনা সম্পূর্ণ বিফল হয়ে যাবে আর আমাদের মৃত্যু অনিবার্য। তাই তাই তোরা কোনোভাবেই বিচলিত হবি না। তোরা সব সময় মনে রাখবি আমি আছি তোদের সঙ্গে। এবার উনি তেল সিঁদুর মিশ্রণ করে আমার আর অরুণ বাবুর ললাটে একটা করে তিলক কেটে দিলেন আর নিজের গলা থেকে পৈতে বের করে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। আর আমাকে ওনাকে স্পর্শ করে রাখতে বললেন। ক্রিয়া শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর থেকেই শুরু হলো আমার জীবনের সেই আতঙ্কময় অভিজ্ঞতা, যা চাইলে আজও ভুলতে পারি না। দেখতে পাই তখন আমার চারদিকে ভয়ঙ্কর সব অপার্থিব জীব আমাদের ঘিরে আছে। মনে হতে লাগলো, তবে তবে এরাই কি ডাকিনী, হাকিনী, পিশাচ এবং যোগিনী? কি ভয়ঙ্কর দৃশ্য! পৈশাচিক হাসি হাসতে শুরু করলো ওই অপার্থিব জীবগুলো। দেখতে পাচ্ছিলাম চারদিকে আমাদের ঘিরে রয়েছে। মনে হচ্ছে যেন আমরা কোনো অপার্থিব জগতে অনধিকার প্রবেশকারী। হৃৎপিণ্ড থেকে যেন প্রাণ ঠিকরে বেরিয়ে আসছিল। অনুভব করলাম সমস্ত জমিদার বাড়িতে তীব্র ভূমিকম্প হতে শুরু করেছে। এবার তান্ত্রিক তার তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠী একসাথে করে নিজের পৈতেতে হাত রাখলেন আর গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলেন। ওম ভূর্ভুবস্বঃ তৎসরিতুর্বরেণং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আর বললেন অরুণবাবুকে স্পর্শ করে থাকতে। তাই করলাম। দেখলাম আরো ভয়ানক হতে থাকলো পরিস্থিতি। আমার পাশে অরুণবাবু শুয়ে রয়েছেন। অরুণবাবুর শরীর যেন আরও খারাপ হতে শুরু করলো। ভূমিকম্প, তীব্র ঝড় বাতাস বইছে আর শুনতে পেলাম সেই সময় কতগুলো মানুষের তীব্র আর্তনাদ, হাহাকার। আমার বন্ধু অরুণের সারা শরীর কঙ্কালে পরিণত হচ্ছে আর তার মাথাটা যেন চিবিয়ে খাচ্ছে কতগুলো ভয়ঙ্কর অপার্থিব জীব। হিংস্র ও ক্রূর দৃষ্টিতে তাকিয়ে উল্লাস করছে। এবার একটা প্রবল ঘূর্ণিঝড় এলো। যত বেশি ঘূর্ণিঝড় তীব্র হচ্ছে তত তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ আরো তীব্র হতে শুরু করলো। ওম দোম শান্তিরন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তিরাপ শান্তিরোষধয়
शांति वनस्पतय शांति विश्व देवा शांति वृक्ष शांति सर्वं शांति शांतिरेव शांति श्यामा शांतिरेधि। এইভাবে চলতে থাকলো দীর্ঘক্ষণ। কতক্ষণ চললো হিসেব রাখিনি। আস্তে আস্তে সব শান্ত হতে থাকলো। রাত আরো গভীর হলো। হঠাৎ করে এক অদ্ভুত আলো দেখা গেল। আলোটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অনুভব করলাম রাজেন্দ্র নারায়ণের আত্মা, আগুনের মতো জ্বলন্ত চোখ, হাতে রক্তমাখা তলোয়ার। তিনি চিৎকার করে বললেন, কে তোমরা? এখানে কেন এসেছ? আমরা সত্য উদ্ঘাটন করতে এসেছি। আমার কৃতকর্মের জন্য আমি শাস্তি পাচ্ছি। আমার আত্মা মুক্তি পেতে চায়, কিন্তু পারছে না। কি করলে আপনার আত্মা মুক্তি পাবে? তা আমি জানি না। আমি শুধু অপরাধ স্বীকার করতে চাই। আমি হরির শিরশ্ছেদ করেছিলাম বহুকাল আগে। ও আমার বাড়ির চাকর ছিল, কিন্তু ও আমার বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল। তাই আমি সহ্য করতে না পেরে ওকে শেষ করে দিই। কিন্তু আপনার আত্মা মুক্তি কিভাবে পাবে? ওর আত্মা ওই আয়নাতে বন্দী। তবে ওর মুক্তি তখনই হবে যখন ওকে গ্রামবাসীরা ক্ষমা করবে। এতদিনের গ্রামবাসীদের উপর অত্যাচারের পাপের বোঝা এত সহজেও মুক্তি পাবে না। আমায় মুক্তি দিন। আমি এই অবস্থা থেকে মুক্তি চাই। আমায় মুক্তি দিন, আমায় মুক্তি দিন, আমায় মুক্তি দিন। রাজেন্দ্র নারায়ণের আত্মা চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। সকাল হলো। তান্ত্রিক আর আমরা গ্রামের মানুষের কাছে গেলাম। সবাইকে বললাম, রাজেন্দ্র নারায়ণের আত্মা এখনো এই জমিদার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। সে মুক্তি চায়, তাকে ক্ষমা করতে হবে। গ্রামের মানুষ প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু তান্ত্রিক তাদেরকে সব ঘটনা খুলে বললেন। আজ মধ্যরাতে সবার জমিদার বাড়ি আসা চাই। আমি দায়িত্ব নিচ্ছি সকলের প্রাণের। প্রথমে কেউ আসতে চাইল না। তারপর আমি অনেক বুঝালাম, না বুঝিয়ে উপায় নেই। অরুণবাবু মৃত্যুর মুখোমুখি। অবশেষে রাজি হলো গ্রামবাসী। সবাই হাজির হলো মধ্যরাতে সেই অভিশপ্ত জমিদার বাড়িতে। সবাইকে জমিদার বাড়ির মন্দিরে বসতে বললেন তান্ত্রিক, আর চারপাশে মন্ত্রপুত দণ্ডি কেটে দিয়ে বললেন, ওং তারাই বৃত্যাং নমঃ, ওং তারাই বৃত্যাং নমঃ। অশুভ শক্তির প্রভাব আসবে। এই দণ্ডি ছেড়ে কেউ যাবি না তোরা। আবার সেই রাজেন্দ্র নারায়ণের আত্মাকে ডাকা হলো। ডাকতেই চারিদিক যেন দম বন্ধ হয়ে গেল। ঘোর অন্ধকার নেমে আসতে লাগলো। চাঁদের আলো গ্রাস করতে লাগলো মৃত্যুরূপী মেঘ। সবাই আতঙ্কিত হতে থাকলো। এদিকে আমরা জমিদার বাড়ির ভেতর থেকে সেই আয়নার কাছে গেলাম। আয়নার কাছে যেতেই কেমন যেন সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তীব্র বাতাস যেন আয়নার সামনে আসতে দিচ্ছে না।
এবার তান্ত্রিক মাদুলি পইতে আর আমাকে স্পর্শ করে সেই বিশাল আকার আয়নার সামনে গেল। তারপর আমার হাতে তার মাদুলিটা দিয়ে বললেন, এই মাদুলি ছুঁড়ে মার আয়নাতে। প্রথমবার মারলাম, দেখলাম মাদুলিটার খানিকটা পুড়ে গেছে, আয়নার বিন্দু মাত্র ক্ষতি হয়নি। তান্ত্রিক বললেন আরো 2 বার মাদুলি ছুঁড়ে আয়নাতে মারতে। দ্বিতীয়বারও বিফল হলো। এবার একটা মন্ত্র পড়লেন, ओम श्रीमद आदित्य कवच स्तोत्र महामंत्रस्य जागबल्क महर्षि च निष्टूप जगदी चंडामोचि गृणीरीथि बीजम सूर्यो इति शक्ति च आदित्य इति कीलकम श्री सूर्य नारायण प्रीतार्थे जपे विनियोग। এই মন্ত্রর সাথে মাদুলি ছোঁড়া মাত্রই আয়না ভেঙে চুরমার হয়ে গেল। দেখলাম অরুণবাবুর শরীর আস্তে আস্তে ঠিক হচ্ছে। অরুণবাবুকে নিয়ে আমরা বাইরে মন্দিরের সামনে এলাম। শুনতে পেলাম রাজেন্দ্র নারায়ণের স্বীকারোক্তি। সেই স্বীকারোক্তি যেন বাতাসে অনুরণিত হতে থাকলো। আমি শুধু অপরাধ স্বীকার করতে চাই। আমি হরির শিরশ্ছেদ করেছিলাম বহুকাল আগে। ও আমার বাড়ির চাকর ছিল, কিন্তু ও আমার বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল। তাই আমি সহ্য করতে না পেরে ওকে শেষ করে দিই। আমায় মুক্তি দিন। আমি এই অবস্থা থেকে মুক্তি চাই। আমায় মুক্তি দিন। সবাই মিলে দেখলো একটা বিশাল আকার কালো জমাট বাঁধা ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছে। আসার আগে নেপালকে বলেছিলাম এর শেষ কি হয় আমাকে চিঠি লিখে জানাতে। অরুণবাবু আশ্চর্য হয়ে বললেন, আচ্ছা, প্রথম দিন যখন আমরা এখানে এসেছিলাম তখন তো ওই রিক্সাওয়ালা আমাদেরকে নেপালের কাছে নিয়ে যেতে পারতো। সেদিন তো রিক্সাওয়ালা বলল রাতের বেলা কারুর বাড়ি যাওয়া সম্ভব না, রাতের বেলা একদম নির্জন। সে বুঝলাম, কিন্তু রাতের বেলা তো নির্জন জায়গা, সেখানে উনি একাই এলেন এত সাহস করে। আর জমিদার বাড়ির ব্যাপারে কি উনি জানতেন না? যতই উনি এখানকার বাসিন্দা না হন, ভাড়ার রিক্সা চালান, আর কোনো কি জায়গা ছিল না? এটা কোনো চক্রান্ত নয় কি? চক্রান্ত করে কি লাভ হতো ওনার? কি লাভ হতো কি না হতো সেটা পরের কথা। আমরা তো এই জমিদার বাড়িতে হেনস্থা হয়েছি। বুঝলাম, আপনার কথাতে যুক্তি আছে, কিন্তু এর রহস্য কি করে উদ্ঘাটন হবে? সেটাই তো আমার কাছে প্রশ্ন। চলুন স্টেশন যাওয়া যাক, আমাদের ফিরতে হবে, আর এখানে থেকে কাজ নেই। হ্যাঁ, সেই ভালো। এই বলে আমরা স্টেশনে এলাম। সেই চায়ের দোকানে চা খেলাম। এমন সময় চাওয়ালা জিজ্ঞাসা করলেন, আপনাদের স্কুল ইন্সপেকশন হয়ে গেল? না, হয়নি। অনেক ভোগান্তি হলো। কেন? এবার আমি সব বিস্তারিত বললাম। রিক্সাওয়ালা ওদের দিগম্বরপুরের জমিদার বাড়ি নিয়ে গিয়েছিল, সব বললাম। শুনে চাওয়ালা আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলেন, আপনারা বেঁচে ফিরেছেন, ঈশ্বরের অসীম কৃপা। আচ্ছা, ওই রিক্সাওয়ালাকে কেমন দেখতে বলুন তো? এতটা সর্বনাশ কি করে করলো বলুন তো আপনাদের? সেরকমভাবে খেয়াল করতে পারিনি, তবে মনে হলো চাপ দাড়ি আছে, মাথায় গামছা দেয় আর ভীষণ রোগা। বর্ণনা শুনে চাওয়ালা আঁতকে উঠে বললেন, সে কি, এটা তো কানু রিক্সাওয়ালা। ও তো আজ থেকে 1 বছর আগে আত্মহত্যা করে। জমিদার বাড়ির সামনে বট গাছে ওর ঝুলন্ত দেহ পাওয়া গেছিল।
সবাই চুপ করে শুনছিল। নীরবতা ভাঙল অমিতের বন্ধু সুমিত। কি ভয়ানক, এমনও হয়? আমিও বিশ্বাস করতাম না, কিন্তু সেদিনের এই ঘটনা থেকে বুঝলাম পৃথিবীর সব কিছুর যুক্তি ব্যাখ্যা করা যায় না। অনেক কিছু আছে যা আমাদের ধারণার বাইরে। আচ্ছা স্যার, তারপর কি হলো? আবার বেশ কিছুক্ষণ সবাই চুপ করে তাকিয়ে থাকলো কালী দাদুর দিকে। তারপর সুমিত থাকতে না পেরে বলল, আর আপনি যে বলেছিলেন নেপালকে চিঠি লিখে জানাতে, সে লিখেছিল চিঠি? হ্যাঁ, লিখেছিল। দিগম্বরপুরে এরপর আর কোনো সমস্যা হয়নি, কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। আর আপনার বন্ধু অরুণবাবু, ওনার কি হলো শেষে? মা কালীর কৃপাতে তারপর থেকে আর কোনো জটিল রোগ হয়নি। সে এখন দিব্যি সুস্থ। এই বলে কালী দাদু একবার জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিলেন। তারপর হাসি মুখে বললেন, বৃষ্টিটা মনে হয় ধরেছে। বেশ, তবে এবার তোমাদের ছুটি। শুনছিলেন কালী দাদুর গপ্প। কেমন লাগলো গল্পটি আপনাদের? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে প্রত্যেক রবিবার আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে আগামী রবিবার আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্প লোকের গল্প।